where the mind is without fear and the head is held high, where knowledge is free. তোমরা বাড়িতে সবাই আশা করি সুস্থ আছো। এর আগের দিন আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, যা পড়িয়েছিলাম আশা করি তোমরা সেটা পড়েছো। তোমরা এখন সবাই বাড়িতে, আমাদের বিদ্যালয় বন্ধ, বাড়িতে থেকেই আমাদেরকে পড়াশোনা করতে হবে। সেই জন্য মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা স্কুলের সহযোগিতায় আমরা একটা নতুন প্রয়াস নিতে চলেছি এবং এর মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে চাই। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, যা পড়ানো হচ্ছে সেটা মন দিয়ে পড়বে এবং আগের দিনে যে পড়ানোগুলো হয়েছে সেই পড়ানোগুলোও ভালো করে বাড়িতে রিভিশন দেবে। আমি শ্রী বিশ্বজিৎ দত্ত, বায়োলজির সহশিক্ষক, মালদা জেলা স্কুল। আমরা আজকে ক্লাস 11-এর ইউনিট 1 ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এর চ্যাপ্টার 3 ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস এই সম্বন্ধে আমরা পড়ব। এর আগের দিন আমরা দুটো চ্যাপ্টার পড়েছি। 3 নম্বর চ্যাপ্টার জীবেদের শ্রেণীবিন্যাস এই সম্পর্কিত। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো প্রিন্সিপল অফ ক্লাসিফিকেশন, বেসিস অফ ক্লাসিফিকেশন, রুলস অফ ক্লাসিফিকেশন, ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন, নিডস অফ ক্লাসিফিকেশন, 3 ডোমেন অফ লাইফ। প্রথমেই আমরা জানবো সেটা হচ্ছে প্রিন্সিপল অফ ক্লাসিফিকেশান। এই প্রিন্সিপল অফ ক্লাসিফিকেশান এই সম্বন্ধে আমাদের জানতে হলে বা শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানতে হলে ছোট্ট করে তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস এই পদ্ধতিটি কি। শ্রেণীবিন্যাস অর্থাৎ কোনো একাধিক জিনিসকে আমরা যখন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিন্যস্ত করব, সেই পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। একটি সহজ উদাহরণ দিলে পরিষ্কার হবে। বাড়িতে আমরা যখন আমাদের একাধিক বই খাতা, তোমাদের যে বই খাতাগুলো ব্যবহার করো, সেই বই খাতাগুলো যখন রাখো নির্দিষ্ট একটা পদ্ধতি মেনে তোমরা রাখো। বিভিন্ন বিষয়ের বইগুলো আলাদা আলাদা করে রাখো, বিভিন্ন বিষয়ের খাতাগুলোকে আলাদা করে রাখো, পেন আলাদা রাখো, রুল আলাদা রাখো। তাহলে আমরা কেন রাখি না একসাথে? আমাদের নিজেদের সুবিধার জন্য রাখি, যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন প্রয়োজন সেই জিনিসটা আমরা ভালোভাবে ঠিকভাবে অল্প সময়ের মধ্যে খুঁজে পাই। সমস্ত জিনিসটাই যাতে আমাদের গুছানো থাকে। এই পদ্ধতি যেটা আমরা বাড়িতে অনুসরণ করি, আমরা লাইব্রেরিতে অনুসরণ করি, একইভাবে আমরা জীবেদের ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করি। এটিকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই ক্লাসিফিকেশান, এই বিন্যাস পদ্ধতি, এটা কী জন্য, কিভাবে, এর একক কী, এগুলো সম্বন্ধে আমরা জানব। ক্লাসিফিকেশানের এককগুলিকে বলা হচ্ছে ট্যাক্সন। ক্লাসিফিকেশানের এক একটি একককে বলা হয় ট্যাক্সন। আমরা এর আগের দিন পড়েছি লিনিয়ার হায়ারার্কিতে কিংডম থেকে স্পিসিস পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য ট্যাক্সোনমিস্টরা আরও একাধিক
ট্যাক্সনকে সেখানে সংযুক্ত করেছেন। এইগুলোকে এক একটা ধাপকে বলা হচ্ছে এক একটা ট্যাক্সন। এই ট্যাক্সনগুলি এখানে এই ক্লাসিফিকেশনের হায়েস্ট ট্যাক্সন কোনটি? হায়েস্ট ট্যাক্সন বলতে আমরা কিংডম, বা রাজ্য, এবং লোয়েস্ট ট্যাক্সন যেটি সেটিকে বলা হচ্ছে কি স্পিসিস। সাব স্পিসিসও অনেক ক্ষেত্রে আছে। তাহলে এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, এই পদ্ধতিটা আমরা যখন জানব, তাহলে তার আগে আমরা জেনে নিব শ্রেণীবিন্যাস কাকে বলে। জীবেদেরকে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুযায়ী বিভিন্ন জীবেদেরকে নির্দিষ্ট পদ্ধতি বা বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে গোষ্ঠীভুক্তকরণ করার পদ্ধতিকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমি আরেকবার বলছি, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুযায়ী, তাদের মধ্যে বিভিন্ন আন্তঃসম্পর্ক অনুযায়ী আমরা জীবেদেরকে যখন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী গোষ্ঠীভুক্ত করছি, তখন তাকে বলা হচ্ছে কি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস আমাদের জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস করার পদ্ধতিটা অত্যন্ত জরুরি। কেন জরুরি সেই সম্পর্কে আমরা পরে বলছি। তাহলে এর ভিত্তিগুলো কি কি, কিসের বেসিসে ক্লাসিফিকেশানগুলো করা হচ্ছে? এই বেসিস অফ ক্লাসিফিকেশান আমরা যদি দেখি, তাহলে বিভিন্ন বেসিস আছে। অর্থাৎ আমরা ক্লাসিফিকেশানের ভিত্তিগুলো যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো কি কি বেসিস আছে। মরফোলজিক্যাল, ইকোলজিক্যাল বেসিস, এমব্রায়োলজিক্যাল বেসিস, সাইটোলজিক্যাল বা একে বলা হচ্ছে ক্যারিও ট্যাক্সোনমি, এছাড়া বলা হচ্ছে কি কেমোট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, প্যালিও ট্যাক্সোনমি, এই বিভিন্ন ধরনের এই বেসিসগুলো আছে। অর্থাৎ অঙ্গসংস্থানের ভিত্তিতে আমরা করতে পারি, বাস্তুতন্ত্রের ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশান, ভ্রূণতত্ত্বর দিক থেকে, কোষের গঠনের দিক থেকে, রাসায়নিক গঠনের দিক থেকে, সংখ্যার দিক থেকে, পরাগরেণু বিভিন্ন গঠনের দিক থেকে, বিভিন্নভাবে আমরা এই ক্লাসিফিকেশান আমরা করতে পারি। এগুলি হচ্ছে ক্লাসিফিকেশানের বেসিস। তাহলে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস করার জন্য পদ্ধতিগুলো কি হবে? শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলোর মধ্যে আমরা 3 নম্বরে যেটা দেখছি সেটা হচ্ছে রুলস অফ ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস করার নিয়ম কানুনগুলো কি কি, কিসের ভাবে আমরা শ্রেণীবিন্যাস করব। তাহলে আমরা দেখতে পাবো সাদৃশ্য, বিভিন্ন জীবেদের মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। এই সাদৃশ্য বৈসাদৃশ্য অনুযায়ী আমরা ক্লাসিফিকেশান করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি, গোষ্ঠীভুক্ত করতে পারি। তাদের মধ্যে কি কি সম্পর্ক, তারা কিভাবে এক জায়গার থেকে উৎপত্তি হয়েছে না বিভিন্ন জায়গার থেকে উৎপত্তি হয়েছে, তাদের উৎপত্তিটা কি, তাদের মধ্যে সম্পর্কটা কি, এইগুলো আমরা এই রুলস অফ ক্লাসিফিকেশানের আলোচ্য বিষয়। বা তাদের
বিবর্তন কি করে হয়েছে, নিম্ন শ্রেণীর জীব থেকে উচ্চ শ্রেণীর জীবের কি করে আবির্ভাব ঘটলো, সেই সম্পর্কে আমরা এইখানে আলোচনা করি। এছাড়া আরও কি কি আছে, যেমন জীবের বর্ণনা, চিত্র অথবা তার সঙ্গে সঙ্গে নামকরণ, শনাক্তকরণ, জীবেদেরকে বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্তকরণ, তাদের দলিল সংরক্ষণ অর্থাৎ তাদেরকে সংরক্ষণ করে রাখা, এই সমস্তগুলো এর আগের দিন আমি বলেছিলাম সেই জিনিসগুলো রুলস অফ ক্লাসিফিকেশনের অন্তর্গত। এছাড়া ICBN, ICZN এদের নিয়ম অনুযায়ী টাইপ স্পেসিমেনকে এই শ্রেণীবিন্যাসে সেখানে গুরুত্ব দেওয়া হয়, তাকে সংরক্ষণ করা হয়। বিভিন্ন শাখার থেকে, বিজ্ঞানের বিভিন্ন শাখা, জিনতত্ত্ব, কোষ, বিভিন্ন কিছুর থেকে, সেখান থেকে যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলোকে আমরা শ্রেণীবিন্যাসে ব্যবহার করি, অর্থাৎ সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করি। তাহলে এই ঘটনাগুলো যেগুলো বললাম, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের রুলস অফ ক্লাসিফিকেশন। তাহলে কি কি বললাম, বিভিন্ন জীবেদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, তাদের বিবর্তন কি করে হচ্ছে বা হয়েছে বা হয়ে চলেছে, সেই ব্যাপারগুলো সমস্ত কিছু এই ক্লাসিফিকেশনের জন্য অর্থাৎ প্রয়োজনীয়, অর্থাৎ এগুলো রুলস অফ ক্লাসিফিকেশনের অন্তর্গত। ICBN এবং ICZN তাদের নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে যে টাইপ স্পেসিমেনকে আমরা ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করি, অর্থাৎ তাদের উপরে টাইপ স্পেসিমেনের উপরে জোর দেওয়া হয়। কোনো জীব, তার শ্রেণীবিন্যাস আমরা করব, তার বর্ণনা, তার চিত্র, তার নামকরণ, তার দলিল সংরক্ষণ অথবা তাকে শনাক্তকরণ, এই সমস্তগুলো ক্লাসিফিকেশনের অন্তর্গত। বিভিন্ন শাখার থেকে, ব্রাঞ্চ থেকে প্রাপ্ত তথ্যের উপরে ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে এই সমস্তগুলোই বললাম আমি রুলস অফ ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের নিয়মকানুন। শ্রেণীবিন্যাস কিভাবে হয়েছে, ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন এর মধ্যে কি কি আছে, ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশনে 1 নম্বর অর্থাৎ এই শ্রেণীবিন্যাস করার সিস্টেমগুলো, পদ্ধতিগুলো, কি কি ধরনের শ্রেণীবিন্যাস আমাদের আছে। বিভিন্ন ট্যাক্সোনমিস্টরা বিভিন্নভাবে জীবেদেরকে গোষ্ঠীভুক্ত করেছেন। এই গোষ্ঠীভুক্ত করার যে সিস্টেমগুলো, এর মধ্যে 3 ধরনের সিস্টেম প্রধানত আমরা জানব। একটি হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম, আর্টিফিশিয়াল সিস্টেম of classification। 2 নম্বর ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর 3 নম্বর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। 3 ধরনের ক্লাসিফিকেশন প্রধানত প্রচলিত আছে। ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল সিস্টেম অফ বা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, এটা পুরনো সবচেয়ে। এর প্রবক্তা কারা?
এর প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, থিওফ্রাস্টাস, সিসালপিনো। এরা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রবক্তা। পুরনো ধরনের ক্লাসিফিকেশন, এখানে জীবের বাইরের দিকের কয়েকটি বৈশিষ্ট্য নিয়েই এই শ্রেণীবিন্যাস করা হয়েছিল। এই শ্রেণীবিন্যাস পদ্ধতি বেশ কিছু অসুবিধা ছিল, যেহেতু অল্প কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনুসরণ করা হয়েছিল জীবেদেরকে গোষ্ঠীভুক্ত করার জন্য। সেই জন্য দেখা গেছিল যে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে প্রচুর তার অসুবিধা বা ড্রব্যাকস থেকে গেছে, যে সমস্ত জীবদেরকে আমরা সেপারেট করতে পারিনি, এবং দেখা গেছে হয়তো অনেকের সঙ্গে অনেকের রিলেশন ছিল না, সেগুলো এক গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা তাদের কি করে উৎপত্তি হয়েছি সেই সম্পর্কে আমরা জানতে পারি না। এটি হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশান। এর প্রবক্তা তাহলে কাদেরকে বললাম? থিওফ্রাস্টাস, সিসালপিনো এবং ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতির প্রবক্তা। 2 নম্বর, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান। এটি এর তুলনা আরেকটু আধুনিক। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রবক্তা জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার। জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রবক্তা। এখানে কি করা হয়েছে? এখানে অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ অনেকগুলি বৈশিষ্ট্যকে এখানে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গে সঙ্গে জীবের গঠনগত বৈশিষ্ট্য যেটা, সেই জীবের গঠনগত বৈশিষ্ট্যটাকেও এখানে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছিল। এইটিকে বলা হচ্ছে কি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান এরও কিছু ড্রব্যাক থেকে গেছিল, যেমন এখানেও জীবেদের বিবর্তন কি করে হয়েছে, উৎপত্তি কি করে হয়েছে, বা এদের জাতিজনী ফাইলোজেনি তাদের সম্পর্ক, এগুলো এখানে আলোচনা করা হয়নি বা জানা যায়নি। আর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান এটি আরও আধুনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান। এর প্রবক্তাকে অ্যাডলফ এংলার, পার্কার অ্যান্ড হাসওয়েল, কার্ল প্ল্যান্টন, আইচলার, এরা হচ্ছে এই পদ্ধতির প্রবক্তা। কি বললাম? অ্যাডলফ এংলার, কার্ল প্ল্যান্টন, এরা প্রধানত উদ্ভিদের এবং প্রাণীদের ক্ষেত্রে পার্কার অ্যান্ড হাসওয়েল, আইচলার, তাক্তাজান, এরা এই পদ্ধতিটাকে অনুসরণ করে চলে। এখানে ইম্পর্টেন্স কিসে দেওয়া হচ্ছে? এখানে আগের এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সঙ্গে জীবের উৎপত্তি কি করে অরিজিন হয়েছে, অর্থাৎ জীবের কি করে উৎপত্তি ঘটল, জীবের কি করে অভিব্যক্তি বা বিবর্তন ঘটল, জীবের বংশগতি, এই সমস্তগুলো এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশানে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই 3 ধরনের সিস্টেম অফ ক্লাসিফিকেশান আমরা এখানে জানলাম। আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশানে কী আছে? আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশান, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান। আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, এখানে জীবের বাইরের দিকের অল্প কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছিল। ন্যাচারাল সিস্টেম বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, এখানে জীবের অনেকগুলি বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে জীবের গঠনকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। আর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান, এখানে দেখা গেছে যে জীবের উৎপত্তি, বংশগতি এবং অভিব্যক্তি, এই ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে আমরা জীবের কি করে উৎপত্তি হয়েছে, একটা জীবের সঙ্গে আরেকটা জীবগোষ্ঠীর রিলেশন কি, অর্থাৎ ফাইলোজেনি, এই সমস্ত কিছু আমরা এর থেকে জানতে পারি। তাহলে এই 3 ধরনের ক্লাসিফিকেশান আমরা জানলাম। নিডস অফ ক্লাসিফিকেশান, তাহলে আমরা এই ক্লাসিফিকেশানটা পড়ব কী জন্য? এই ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস জীবেদের আমরা কেন জানব? জানার কতগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে জীবেদেরকে আমরা তাদের সাদৃশ্য অনুযায়ী বা বৈসাদৃশ্য অনুযায়ী যাতে নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে পারি।
জীবের মধ্যে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর বা একটা জীবের সঙ্গে আরেকটা জীবের কী কী সম্পর্ক সেটা আমরা জানতে পারি। নতুন কোনো জীব যদি আবিষ্কার হয় তাকে আমরা গোষ্ঠীভুক্তকরণ করতে পারবো। জীবেদের সম্বন্ধে আমরা ভালো করে জানতে পারবো। একটা গোষ্ঠীর বা একটা গ্রুপের জীবেদের বা লিভিং অর্গানিজম সম্বন্ধে যদি একজনের সম্বন্ধে জানি, একাধিক জীবের সম্বন্ধে আমরা সহজেই জানতে পারবো। তাহলে অল্প সময়ে বহু সংখ্যক জীবকে তাদেরকে স্টাডি করতে পারবো এই ক্লাসিফিকেশন অফ লিভিং, এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের নিডস অফ ক্লাসিফিকেশন। আমরা এরপরে যেটা পড়ব, 3 ডোমেনস অফ লাইফ। 3 ডোমেনস অফ লাইফ এই ক্লাসিফিকেশানে কি বলছে? জীবেদের 3 ডোমেনস অফ লাইফে লিভিং অর্গানিজমকে 3টি ডোমেনে ভাগ করা হয়েছে জীবেদের। এটার প্রবক্তাকে কার্ল ওজ 1978, তিনি এই 3 ডোমেনস অফ লাইফের প্রবক্তা। এই 3 ডোমেনস অফ লাইফে ডোমেনগুলো কি কি? ডোমেন আর্কিব্যাকটেরিয়া, ডোমেন আর্কিব্যাকটেরিয়া অথবা আর্কি और आर्किया, यूबैक्टीरिया और बैक्टीरिया। डोमेन यूकैरिया और ইউক্যারিওটস। কার্ল উজের 1978-এর তার মত অনুযায়ী জীবেদেরকে 3টি গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়: ডোমেন আর্কিব্যাকটেরিয়া আর আর্কি, ডোমেন ইউব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া, ডোমেন ইউক্যারিয়া আর ইউক্যারিওটস। তাহলে কার্ল উজ 3 ডোমেনস অফ লাইফ কিসের বেসিসে তিনি এই ক্লাসিফিকেশনটা করেছিলেন? তার কতগুলো বেসিস ছিল বা ভিত্তি ছিল। ভিত্তিগুলো কি কি? নিউক্লিয়াস, তার প্রকৃতি, নিউক্লিয়াসের প্রকৃতি, এটা নিউক্লিয়াস কেমন এর উপর ভিত্তি করে 1 নম্বর। 2 নম্বর, রাইবোজোমে উপস্থিত রাইবোজোমাল আরএনএর নিউক্লিওটাইড সিকোয়েন্স। রাইবোজোমে উপস্থিত রাইবোজোমাল आरएनए और आरआरएनए তার নিউক্লিওটাইড সিকোয়েন্স। 3 নম্বর, কোষ পর্দায় উপস্থিত লিপিডের কেমিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল নেচার। আর কি? সমস্ত জীব একটি জায়গা থেকে উৎপন্ন হয়েছে, তাকে বলা হচ্ছে প্রোজিনোট। একটি আদিম জীব যাকে বলা হচ্ছে প্রোজিনোট, সেখান থেকে উৎপন্ন হয়েছে, এটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আর আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা। এই পয়েন্টগুলোর উপরে তিনি ভিত্তি করে কার্ল উজ 3 ডোমেনস অফ লাইফ তিনি প্রবর্তন করেছিলেন 1978-এ। পয়েন্টগুলো কি কি আমি আরেকবার মনে করে দিচ্ছি। সেটা 1 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃতি বা নিউক্লিয়াস। 2 নম্বর, রাইবোজোমে উপস্থিত রাইবোজোমাল আরএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স। সমস্ত জীব একটি আদিম অণুজীব থেকে উৎপন্ন হয়েছিল, যাকে বলা হয় প্রোজিনোট, সেইটিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। কোষ পর্দায় লিপিড অণুর কেমিক্যাল নেচার বা রাসায়নিক প্রকৃতি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটি বলা হয়েছিল সেটি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি। প্রধানত এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে
এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল। ডোমেন আর্কিব্যাকটেরিয়া অর আর্কি সবচেয়ে প্রাচীনতম এরা জীব। এই আর্কিব্যাকটেরিয়া আর আর্কি তাদের এরা তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি কি বা ক্যারেক্টার? এরা হচ্ছে প্রোক্যারিওট। অর্থাৎ প্রোক্যারিওট কাদেরকে বলা হচ্ছে? যাদের কোষে প্রকৃত নিউক্লিয়াস বলে কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়েড বা নিউক্লিয় বস্তু, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল সেটি উপস্থিত থাকে, তাকে বলা হচ্ছে প্রোক্যারিওটেরা। এদের কোষ প্রাচীরে দেখা গেছে যে পেপটাইডোগ্লাইক্যান অনুপস্থিত থাকে এবং এরা প্রোটিন সিনথেসিস যখন করে বা প্রোটিন সংশ্লেষ যখন করে তখন দেখা যায় প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেটা মিথিওনাইন। প্রথম অ্যামাইনো অ্যাসিডটা মিথিওনিন। এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে পড়বে ডোমেন আর্কিব্যাকটেরিয়াল। এর তাহলে উদাহরণ কি কি হবে? যেমন থার্মোকক্কাস, হ্যালো ব্যাকটেরিয়াম, এই দুটো প্রধানত আমি তোমাদেরকে বললাম, একটি হচ্ছে থার্মোকক্কাস, একটি হ্যালো ব্যাকটেরিয়াম। আমি আবার তোমাদেরকে বারে বারে মনে করে দিতে চাই, এর আগের দিন ক্লাসেও বলেছি, বিজ্ঞানসম্মত নাম অবশ্যই কিন্তু আন্ডারলাইন করতে হবে এবং বিজ্ঞানসম্মত নাম তোমাদেরকে অবশ্যই কিন্তু সেগুলো ইংলিশ লেটারে লিখতে হবে, অর্থাৎ ইংলিশে তোমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু তোমরা বাংলায় কখনোই লিখবে না। দ্বিতীয় যেটি আছে সেটিকে বলা হচ্ছে ডোমেন ইউব্যাকটেরিয়া অর ব্যাকটেরিয়া, আর একটু আধুনিক, যাদেরকে আমরা ব্যাকটেরিয়া বলি। এদের বৈশিষ্ট্য কি? এরাও হচ্ছে প্রোক্যারিওট, কিন্তু কোষ প্রাচীরে এদের দেখতে পাওয়া যায় পেপটাইডোগ্লাইক্যান থাকে এবং এদের প্রথম যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সিনথেসিসের সময় সেটি হচ্ছে ফরমাইল মিথিওনাইন। এই তিনটি পয়েন্ট এখান থেকে মুখস্থ করবে বা পড়বে। এই ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার উদাহরণগুলো কি কি পড়ব আমরা? রাইজোবিয়াম, অ্যানাবিনা, এই দুটো প্রধানত তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা বইয়ে আরও উদাহরণ পেতে পারো, সেই উদাহরণগুলো তোমরা বই থেকেও পড়তে পারো। কিন্তু যাই লেখো না কেন, উদাহরণ বিজ্ঞানসম্মত নাম লেখার যে নিয়মগুলো বলেছি সেই নিয়ম অবশ্যই তারা তোমরা ফলো করবে। 3 নম্বর যেটা আছে ডোমেন ইউক্যারিয়া অর ইউক্যারিওটস। এরা আধুনিক জীব, যাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটস, অর্থাৎ এদের সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এদের কোষ প্রাচীরে দেখা যায় পেপটাইডোগ্লাইক্যান উপস্থিত থাকে এবং প্রোটিন সিনথেসিস করবে যখন, তাদের প্রথম অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে মিথিওনিন। এই ইউক্যারিয়া আর ইউক্যারিওটসের উদাহরণগুলো কি কি? যেমন অ্যামিবা, হাইড্রা, এই দুটো উদাহরণ আমি এখানে বললাম। এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ এস এবং পি লিখেছি, অর্থাৎ স্পিসিস। আমি স্পিসিস নামটা না লিখে তার পরিবর্তে এসপি কথাটা লিখেছি। যখন তোমরা এসপি লিখবে তখন কিন্তু এখানে কোনো আন্ডারলাইন করবে না, শুধুমাত্র জেনেরিক নেমে আন্ডারলাইন হবে। যদি এর সঙ্গে সঙ্গে কোনো স্পিসিস নেম লেখো, যেমন আমি বলছি অ্যামিবার স্পিসিস একটি অ্যামিবা প্রোটিয়াস,
আমি যখন অ্যামিবা প্রোটিয়াস লিখব তখন সেপারেট করে জেনাস এবং স্পিসিসকে আন্ডারলাইন করব। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, 3 ডোমেন অফ লাইফ কার্ল উস 1978 এটা প্রবর্তন করেছিলেন। তিনি কতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে তিনি এই শ্রেণীবিন্যাস করেছিলেন, সেই পয়েন্টগুলো তোমাদের আগেও আমি বললাম। সেখানে তিনি ডোমেন আর্কিব্যাকটেরিয়ার আর্কি, ডোমেন ইউব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া, ডোমেন ইউক্যারিয়র ইউক্যারিওটস, 3টি ডোমেনে জীবজগৎকে তিনি ভাগ করেছিলেন। এবার আমরা যেটা পড়ব বা আমি যেটা বলবো তোমাদের, সেটা জীবেদের 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এই পদ্ধতি সম্বন্ধে বলবো। এই 5 কিংডম ক্লাসিফিকেশন এর প্রবক্তাকে, এই 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা হচ্ছেন R.H. হোয়াইটেকার। R.H. হোয়াইটেকার 1959-এ এই শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। এই 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী, অর্থাৎ R.H. হোয়াইটেকারের মত অনুযায়ী, এই 5 কিংডমে 5টা কিংডম কি কি? 5টা কিংডম হচ্ছে মোনেরা, কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যখন তোমরা লিখবে শ্রেণীবিন্যাস তখন অবশ্যই তার পাশে যেন ট্যাক্সনগুলো মেনশন করা থাকে। কিংডম মোনেরা, এখানেও লিখবে কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঞ্জি, কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিম্যালিয়া। অথবা তোমরা আরেকটি করতে পারো, সেটি হচ্ছে যে লিভিং অর্গানিজমসকে বা লিভিং ওয়ার্ল্ডকে তোমরা 5টা কিংডমে ডিভাইড করতে পারো। এখানে উপরে লিখতে পারো কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঞ্জি, কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিম্যালিয়া। এই 5টা কিংডম এইভাবেও তোমরা লিখতে পারো। এই R.H. হোয়াইটেকার তিনি কিসের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করেছিলেন? তার বেসিসগুলো কি কি ছিল? তার বেসিস ছিল, প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে জীবদেহের বা জীবকোষের গঠনের জটিলতা। জীবকোষের গঠনের জটিলতা অর্থাৎ প্রোক্যারিওট না ইউক্যারিওট, তার উপর ভিত্তি করে তিনি এই শ্রেণীবিন্যাস করেছিলেন। 2 নম্বর কি? জীবদেহের গঠনের জটিলতা, অর্থাৎ জীবদেহ এককোষী না বহুকোষী, অর্থাৎ জীবেরা এককোষী না বহুকোষী। তিনি 3 নম্বর আরেকটির উপর ভিত্তি করে করেছিলেন, সেটি হচ্ছে যে পুষ্টি এবং পুষ্টির প্রকারভেদ, অর্থাৎ নিউট্রিশনাল সিস্টেমের উপর ভিত্তি করে তিনি এই ক্লাসিফিকেশন করেছিলেন। এরা অটোট্রপ না হেটারোট্রপ, অর্থাৎ স্বভোজী না পরভোজী। আরেকটি করেছিলেন ভিত্তি, সেটি কি? ইকোলজিক্যাল বেসিস বা বাস্তুতন্ত্রের প্রকারভেদ, তারা উৎপাদক, খাদক না বিয়োজক, অর্থাৎ তারা প্রডিউসার, কনজিউমার না ডিকম্পোজার। এই 3টা পদ্ধতি, 3টা ইকোলজিক্যাল বৈচিত্র্যতা অনুযায়ী করেছিলেন। আরেকটি করেছিলেন সেটা হচ্ছে ফাইলোজেনিক রিলেশান, তাদের মধ্যে ফাইলোজেনিক রিলেশান কি? এই কতগুলো পয়েন্টের উপরে ভিত্তি করে 5 কিংডম ক্লাসিফিকেশন R.H. হোয়াইটেকার প্রবর্তন করেছিলেন।
কি কি আমি আরেকবার বলছি, এককোষী প্রোক্যারিওট না ইউক্যারিওট, এটি কোষের জটিলতা অনুযায়ী, জীবদেহের জটিলতা অনুযায়ী এককোষী না বহুকোষী। 3 নম্বর, এদের পুষ্টি অনুযায়ী এরা অটোট্রপ না হেটারোট্রপ অর্থাৎ স্বভোজী না পরভোজী। 4 নম্বর, এদের বাস্তুতন্ত্রের বৈচিত্র্যতা অর্থাৎ এরা উৎপাদক খাদক না বিয়োজক অর্থাৎ প্রডিউসার কনজিউমার না ডিকম্পোজার, এবং ফাইলোজেনিক রিলেশন বা জাতিজনিক সম্পর্ক। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আর.এইচ. হোয়াইটেকার 1959-এ এই 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। আমি তোমাদের এখানে আরেকটি কথা বলবো যে শ্রেণীবিন্যাস লেখার সময় অবশ্যই কিন্তু কার প্রবর্তিত শ্রেণীবিন্যাস সেইটি লেখার চেষ্টা করবে বা লিখবে, এটা একান্ত জরুরি। এবার আমরা পড়ব যেটা কিংডম মোনেরা। এই কিংডম মোনেরা এর বৈশিষ্ট্যগুলো কি কি? এরা কিংডম মোনেরা হচ্ছে এরা এককোষী, আণুবীক্ষণিক এবং এরা প্রোক্যারিওট অর্থাৎ আরেকবার বলি এরা প্রোক্যারিওটিক, এককোষী এবং আণুবীক্ষণিক। এদের কোষে দেখতে পাওয়া যায় যে নিউক্লিয়েট থাকে, এদের কোষে দেখতে পাওয়া যায় যে নিউক্লিয়েট থাকে, পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু অর্থাৎ কি? যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, এই অঙ্গাণুগুলো এই কিংডম মোনেরার এদের ক্ষেত্রে কিন্তু থাকে না। এদের ফ্ল্যাজেলা থাকলে সেই ফ্ল্যাজেলাটা আছে কি সিঙ্গল স্ট্র্যান্ডেড ফ্ল্যাজেলা, এবং এর মধ্যে ফ্ল্যাজেলিন প্রোটিন দেখতে পাওয়া যায়। কিংডম মোনেরার পয়েন্টগুলো বা বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, প্রত্যেকটার থেকে অন্তত 3-4টা করে বৈশিষ্ট্য মুখস্থ করবে এবং 2টো করে অন্তত বা 1টা করে উদাহরণ মুখস্থ করে রাখবে, বারে বারে লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। কিংডম মোনেরা এদের কি কি ভাগ আছে, এর আন্ডারে কি কি আছে? আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এবং অ্যাক্টিনোমাইসেটিস। অ্যাক্টিনোমাইসেটিস তাহলে কিংডম মোনেরাকে কিভাবে ভাগ করা হচ্ছে? আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসেটিস। আর্কিব্যাকটেরিয়ার এর এক্সাম্পল কি? থার্মোকক্কাস, হ্যালো ব্যাকটেরিয়াম, মিথানো ব্যাকটেরিয়াম। 2টো উদাহরণ মুখস্থ রাখবে। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? ভিব্রিও, কলেরি,
ল্যাক্টোব্যাসিলাস ইউব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? অ্যানাবিনা, নস্টক। মাইকোপ্লাজমা, সবচেয়ে ক্ষুদ্রতম জীব মাইকোপ্লাজমা। গ্যালিসেপ্টিকাম, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। অ্যাক্টিনোমাইসিটিসে কি আছে? অ্যাক্টিনোমাইসিস, স্ট্রেপ্টোমাইসিস, এগুলো সব অ্যাক্টিনোমাইসিটিসের এক্সাম্পল। তাহলে কিংডম মোনেরা আমরা এখান থেকে দেখতে পেলাম আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। এর উদাহরণগুলো এখানে তোমাদেরকে বলা হলো। এরপরে আমরা যেটা পড়ব কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টার এর বৈশিষ্ট্যগুলো কি কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই ইউক্যারিওটিক, এককোষী আণুবীক্ষণিক। ইউক্যারিওটিক, এককোষী আণুবীক্ষণিক এবং এদের নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। এদের কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায় সেলুলোজ থাকে। এদের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকবে এবং এদের ফ্ল্যাজেলা থাকলে ফ্ল্যাজেলা থাকবে ডবল স্ট্র্যান্ডেড এবং টিবিউলিন প্রোটিন উপস্থিত। কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টার কি কি ভাগগুলো? ফটোসিনথেটিক প্রোটিস্ট, ফটোসিনথেটিক প্রোটিস্ট, কনজিউমার ডিকম্পোজার, প্রোটিস্ট, প্রোটোজোয়ান, প্রোটিস্ট। প্রোটোজোয়ান, প্রোটিস্ট। তাহলে আমরা প্রোটিস্টা, কিংডম প্রোটিস্টা তিনটি আমরা সাব ডিভিশন পেলাম। ফটোসিনথেটিক প্রোটিস্ট, কনজিউমার ডিকম্পোজার প্রোটিস্ট এবং প্রোটোজোয়ান প্রোটিস্ট। তাহলে ফটোসিনথেটিক প্রোটিস্টের এর এক্সাম্পল কি কি? নকটিলুকা, ইউগ্লিনা। দুটো উদাহরণ তোমরা মনে রাখবে। কনজিউমার ডিকম্পোজার প্রোটিস্টে কি আছে? ফিউলিগো, একটি, এবং আরেকটি হচ্ছে টিউবিফেরা। টিউবিফেরা কনজিউমার ডিকম্পোজার প্রোটিস্ট, অর্থাৎ এরা হচ্ছে কি খাদক এবং বিয়োজক দুই ধরনের। এরা সালোক সংশ্লেষ করতে পারে। এরা এককোষী প্রোটিস্ট, অর্থাৎ এরাও সবাই এককোষী, কিন্তু এরা আদ্যপ্রাণী প্রোটিস্ট বলা হচ্ছে, প্রোটোজোয়ান প্রোটিস্ট। এর এক্সাম্পলগুলো কি কি?
অ্যামিবা, অ্যামিবা, প্যারামেসিয়াম, এই দুটো প্রোটোজোয়ান প্রোটিস্ট। তাহলে আমরা কিংডম প্রোটিস্টা অর্থাৎ 2 নম্বর কিংডম, 5 কিংডমে 2 নম্বর কিংডম আমরা পড়লাম। নেক্সট আমরা যেটা পড়ব কিংডম ফাঞ্জি। এই কিংডম ফাঞ্জি এর বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে এককোষী অথবা বহুকোষী এবং সবাই এরা ইউক্যারিওটিক প্রকৃতির জীব। এরা সালোক সংশ্লেষে অক্ষম, অর্থাৎ ক্লোরোফিল এদের ক্ষেত্রে থাকে না। এদের অণুসূত্র দেখতে পাওয়া যায়, অণুসূত্রকে বলা হচ্ছে কি মাইসেলিয়াম, এবং মাইসেলিয়ামের এক একটি একক যেগুলো সেগুলোকে বলা হচ্ছে হাইফি। এবং এদের কোষপ্রাচীরে দেখতে পাওয়া যায় কাইটিন উপস্থিত। এই পয়েন্টগুলোকে তোমরা কিংডম ফাঞ্জির ভালো করে পড়বে। এই কিংডম ফাঞ্জির সাবডিভিশনগুলো কি কি? কিংডম ফাঞ্জির সাবডিভিশন হচ্ছে জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিও মাইকোটিনা এবং ডিউটেরো মাইকোটিনা। তাহলে কিংডম ফাঞ্জি সাবডিভিশনগুলো কি কি? সাবডিভিশনগুলো হচ্ছে জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা এবং ডিউটেরোমাইকোটিনা। তাহলে এর প্রত্যেকটার একটা করে উদাহরণ বা দুটো করে উদাহরণ পড়ব। কি কি? যেমন রাইজোপাস, মিউকর, রাইজোপাস এবং মিউকর এই দুটো হচ্ছে জাইগোমাইকোটিনা। অ্যাসকোমাইকোটিনা কি কি আছে? যেমন পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, ব্যাসিডিওমাইকোটিনার এর আন্ডারে কি কি আছে? অ্যাগারিকাস, পাক্সিনিয়া, ব্যাসিডিওমাইকোটিনার উদাহরণ। আর এখানে কি আছে? ডিউটেরোমাইকোটিনার কি আছে? ফিউগ্যারিয়াম। ডিউটেরোমাইকোটিনার কি আছে? ফিউগ্যারিয়াম। হেলমিনথোস্পোরাম, হেলমিনথোস্পোরিয়াম। তাহলে আমরা কিংডম ফাঞ্জি সাবডিভিশনগুলো কি কি পেলাম? জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা,
ডিউটেরোমাইকোটিনা। এর আন্ডারে কি কি আছে? রাইজোপাস, মিউকর, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, ব্যাসিডিওমাইকোটিনার অ্যাগারিকাস, পাক্সিনিয়া, ডিউটেরোমাইকোটিনার ফিউগারিয়াম এবং হেলমিনথোস্পোরিয়াম। কিংডম প্ল্যান্টি। কিংডম প্ল্যান্টিকে আমরা দুটো সাব কিংডমে ডিভাইড করেছি। একটি হচ্ছে ক্রিপ্টোগ্যামি, একটা ফ্যান্ড্রোগ্যামি, বা একটা অপুষ্পক, এটি সপুষ্পক। এটি ক্রিপ্টোগ্যামি অর্থাৎ এদের ফুল হয় না, আর ফ্যান্ড্রোগ্যামি অর্থাৎ এদের ফুল হয়। এই ক্রিপ্টোগ্যামিকে আমরা কতগুলো ডিভিশনে ডিভাইড করেছি, বা 5 কিংডমস ক্লাসিফিকেশন অনুযায়ী করা হয়েছে। সেটা হচ্ছে কি কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইডোফাইটা। থ্যালোফাইটার আন্ডারে একটি ক্লাস অ্যালগি, এবং ফ্যান্ড্রোগ্যামির সাবডিভিশনগুলো কি কি? জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। ক্লাসগুলো কি কি? মনোকটিলিডনি, ডাইকটিলিডনি। অর্থাৎ আরেকবার আমি বলে দিচ্ছি, ক্রিপ্টোগ্যামি অর্থাৎ অপুষ্পক, ফ্যান্ড্রোগ্যামি অর্থাৎ সপুষ্পক। এর ডিভিশনটা কি? থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী, ব্রায়োফাইটা বা মসবর্গ, এবং টেইডোফাইটা বা ফার্ন। এর আন্ডারে একটি ক্লাস অ্যালগি বা শৈবাল, এবং ফ্যান্ড্রোগ্যামি অর্থাৎ সাবডিভিশনগুলো কি কি? জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজি। এবং এর আন্ডারে কি কি ক্লাস আছে? মনোকটিলিডনি একবীজপত্রী, ডাইকটিলিডনি দ্বিবীজপত্রী। আমরা এখান থেকে থ্যালোফাইটার আন্ডারে যে ক্লাস অ্যালগির বৈশিষ্ট্যগুলো আমরা জানব। অ্যালগির বৈশিষ্ট্য কি কি? অ্যালগি বা শৈবাল, এদের দেহে মূল কাণ্ড, পাতা কোনো সেপারেট কোনো কিছু থাকে না, অর্থাৎ থ্যালাস বলা হচ্ছে। এরা ক্লোরোফিলযুক্ত এবং এরা স্বভোজী, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে। এরা এককোষী, বহুকোষী, বিভিন্ন রকম হয়, ইউক্যারিওটিক হয়, ক্লোরোফিলযুক্ত। ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, কাপের মতন হতে পারে, তারার মতন হতে পারে, গোলাকার হতে পারে, বিভিন্ন আকৃতির এদের ক্লোরোপ্লাস্ট উপস্থিত। এবং ক্লোরোপ্লাস্টে একটি দেখতে পাওয়া যায় পাইরিনয়েড নামে এক ধরনের দানা থাকে। এর এক্সাম্পলগুলো কি কি? অ্যালগি, যেমন স্পাইরোগায়রা, ভলভক্স, ব্রায়োফাইটা। এরপরে আরেকটু উন্নত উদ্ভিদ আসলো, ব্রায়োফাইটা বা মস বলা হচ্ছে এদেরকে। এদের আরেকটি নাম আছে, এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট। কেন বলা হচ্ছে উভচর উদ্ভিদ? তার কারণ হচ্ছে এরা স্থলে বসবাস করলেও, জন্মালেও দেখা যায় এদের নিষেকের জন্য, অর্থাৎ ফার্টিলাইজেশনের জন্য দেখা যায় জলের প্রয়োজন হয়। সেই জন্য এদেরকে বলা হচ্ছে কি? ব্রায়োফাইটকে বলা হচ্ছে অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট। এবং এই ব্রায়োফাইটার তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রধান উদ্ভিদ দেহটা লিঙ্গধর এবং রেণুধর লিঙ্গধরের উপরে ডিপেন্ডেন্ট। এরা সমাঙ্গদেহী হতে পারে, অথবা দেখা যেতে পারে এদের ক্ষেত্রে কাণ্ড সদৃশঙ্গ ফাইলিড এবং পত্র সদৃশঙ্গ কলিড দেখতে পাওয়া যায়। মূল থাকে না, মূলের পরিবর্তে থাকে কি? মূল সদৃশ রাইজয়েড। জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে গঠিত সংবহন কলা এদের ক্ষেত্রে তখনও তৈরি হয়নি, অর্থাৎ অনুপস্থিত। এদের অল্টারনেশন অফ জেনারেশন বা সুস্পষ্ট যৌনুক্রম এদেরকে দেখতে পাওয়া যায়। এই প্রত্যেকের ক্ষেত্রে অন্তত 3টে 4টা 5টা করে বৈশিষ্ট্য পড়বে। ব্রায়োফাইটের ক্ষেত্রে এর এক্সাম্পলগুলো কি কি হবে? এক্সাম্পল যেমন রিক্সিয়া, এছাড়া মার্সিলিয়া, রিক্সিয়া, মার্কেনসিয়া, ব্রায়োফাইটা তাহলে কি কি? রিক্সিয়া, মার্কেনসিয়া। টেরিডোফাইটা, এর পরের গ্রুপ যারা আসলো তারা টেরিডোফাইটা। এদেরকে বলা হচ্ছে ভাস্কিউলার প্ল্যান্ট। তার কারণ কি? এদের থেকে প্রথম শুরু হয়েছে সংবহন কলা, অর্থাৎ আমরা এখানে সংবহন কলা পাইনি, এদের ক্ষেত্রে আমরা সংবহন কলা প্রথম পেলাম। প্রধান উদ্ভিদ দেহটা হবে কি? রেণুধর। মূল কাণ্ড পাতায় এদের দেহটা বিভক্ত থাকবে, অর্থাৎ মূল কাণ্ড পাতা নিয়ে গঠিত হবে।
পাতাগুলো দু রকমের হবে, একটি হবে মেগাফাইলাম আরটি হবে মাইক্রোফাইলাম। দুই ধরনের সংবহন কলাতন্ত্র উপস্থিত থাকার জন্য এদেরকে বলা হচ্ছে কি ভাস্কিউলার প্ল্যান্ট, এবং এদের কোনো রকমের বীজ গঠিত হচ্ছে না। টেরিডোফাইটার এক্সাম্পলগুলো কি কি? টেরিডোফাইটার মধ্যে আছেন যেমন ড্রায়োপটেরিস, মার্সিলিয়া, ড্রায়োপটেরিস, মার্সিলিয়া। তাহলে টেরিডোফাইটার এক্সাম্পল হচ্ছে ড্রায়োপটেরিস আর মার্সিলিয়া। তাহলে এই আমরা পড়লাম, এটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি। ফ্যান্ড্রোগ্যামি অর্থাৎ সপুষ্পক, এদের ফুল হয়। এর প্রথম যেটা আছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্মের কি বলা হচ্ছে এদেরকে? জিমনোস্পার্ম এদের ক্ষেত্রে দেখা যায় কোনো ফল গঠিত হবে না, এবং তার ফল গঠিত হচ্ছে না বলে এদের বীজগুলো বাইরের থেকে দেখা যাবে, অর্থাৎ এদেরকে বলা হয় ব্যক্তবীজী, ফলের মধ্যে কোনো বীজ আবদ্ধ থাকবে না। এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে? প্রধান উদ্ভিদ দেহটা হবে রেণুধর। দুই রকমের পাতা দেখতে পাওয়া যায়, এক ধরনের বাদামি পাতা বা শল্কপত্র, আর এক ধরনের পাতাকে বলা হচ্ছে পর্ণপত্র, সবুজ বর্ণের আরেক ধরনের পাতা। বীজপত্রে একাধিক বীজপত্র, এদের বীজে একাধিক বীজপত্র দেখতে পাওয়া যায়। জাইলেম এবং ফ্লোয়েম এদের ক্ষেত্রে নালিকা বান্ডিল গঠন করবে। অর্থাৎ জিমনোস্পার্ম দেখতে পেলাম যে ক্রিপ্টোগ্যাম টেরিডোফাইটের পরে আরেকটু উন্নত উদ্ভিদ। এই জিমনোস্পার্মের ক্ষেত্রে জিমনোস্পার্মের উদাহরণগুলো কি কি হবে? জিমনোস্পার্মের উদাহরণ পাইনাস, গিঙ্গো, বাইলোবা। তাহলে জিমনোস্পার্ম এর উদাহরণ। অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ এরা হচ্ছে গুপ্তবীজী। এদের বৈশিষ্ট্য কি? এদের ফল গঠিত হবে, ফলের মধ্যে বীজ দেখতে পাওয়া যাবে। এদের বীজপত্রের সংখ্যা একটি হতে পারে অথবা দুটি হতে পারে। শস্য গঠিত হতে হয়, শস্য যদি গঠিত হয় তার ক্রোমোজোম সংখ্যা হবে কত? 3n বা ট্রিপ্লয়েড। অ্যাঞ্জিওস্পার্ম এর মধ্যে মনোকটিলেডনি, ডাইকটিলেডনি। এটা একবীজপত্রী, দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রীর বৈশিষ্ট্যগুলো কি হবে? একবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে এদের বীজে বীজপত্রের সংখ্যা থাকবে একটি, এদের পাতায় শিরাবিন্যাস থাকবে সমান্তরাল শিরাবিন্যাস, এদের সমাঙ্কপৃষ্ঠ পাতা, মূল অস্থানিক, প্রধানত অস্থানিক মূল, গুচ্ছমূল ধরনের, এবং এরা বেশিরভাগই হবে বিরুদ্ধ, গুল্ম থাকতে পারে, বেশিরভাগই হবে বিরুদ্ধ উদ্ভিদ। মনোকটিলেডনি এর একবীজপত্রী, এর উদাহরণ কি? ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা। আর কি? জিয়া মেইজ, ওরাইজা স্যাটিভা। ডাইকটিলেডনি এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে? ডাইকটিলেডনির ক্ষেত্রে দেখা যাবে বীজপত্রের সংখ্যা দুটি, এবং এদের ক্ষেত্রে পাতা বিষমপৃষ্ঠ প্রকৃতির, পাতায় বা দেখা যাবে জালকাকার শিরাবিন্যাস, এবং এদের মূল স্থানিক মূল। এদের ক্ষেত্রে বেশিরভাগ উদ্ভিদগুলোই হবে গুল্ম, বৃক্ষ এই জাতীয় উদ্ভিদ। ডাইকটিলেডনের এক্সাম্পল কি হবে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আরেকটি পাইসাম স্যাটিভাম, এই হচ্ছে ডাইকটিলেডনি।
তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যেটা, যে 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী কিংডম প্ল্যান্টটির শ্রেণীবিভাগটা আমরা পড়লাম। তোমাদেরকে আমার বলার যে তোমরা এই শ্রেণীবিভাগগুলো বা এই চার্টগুলো বাড়িতে অবশ্যই লিখে লিখে পড়বে। এক্সাম্পলগুলো বা উদাহরণগুলোকে বা বিজ্ঞানসম্মত নামগুলোকে বারে বারে তোমরা খাতায় লিখে লিখে পড়বে, যাতে কোনো রকমের বানান ভুল না হয় সেই দিকে দৃষ্টি রাখবে। এইভাবে আগের দিন আমি যেটা পড়িয়েছি সেটাকেও তোমরা ভালো করে রিভিশন দিবে বা পড়বে, এবং আজকে যেটা পড়ানো হলো সেটাকেও ভালো করে আয়ত্ত করবে। প্রতিদিনের পড়া নিশ্চয়ই তোমরা প্রতিদিন করবে, এই আশা রেখে আজকেই আমি এখানে শেষ করলাম।